নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা দেখতে চলেছি বাবাকে দেখতে পেয়ে সোনা রূপা জড়িয়ে ধরে দৌড়ে যায় সূর্যের কাছে। সূর্যও খুব আনন্দ পায়, তাদের মেয়েদের আদর করতে থাকে। এদিকে রূপা তাদের কাটানো একসাথে বাচ্চাদের সাথে কাটানো সূর্যের আগের মুহূর্তের কথা ভাবতে থাকে। তার সাথে হঠাৎ করে ইরার কথা মনে পড়ে দীপার। এরপর দীপা চলে যেতে চাইলে উর্মি বলে, কোথায় যাচ্ছিস তুই? আমার নজর এড়িয়ে কিন্তু তুই কোথাও যেতে পারবি না। ওদিকে দেখ বাচ্চারা কতদিন পর এত হ্যাপি। রূপা বলে, বাবা রূপারা তোমাকে ছেড়ে একদম ভালো থাকেনি, মা কত কষ্ট করেছে জানো, মাও তোমাকে ছাড়া থাকতে পারেনি। সোনা বলে, মা কত কষ্ট করেছে জানো, কত কষ্ট, আমরা তোমাকে কত জায়গায় খুঁজেছি, তারপর যখন তোমাকে পেলাম তুমি আমাদেরকে চিনতেই পারলে না। সূর্য বলে, সরি মা, বাবার অনেক বড় ভুল হয়ে গেছে, বাবাকে ক্ষমা করে দাও, তবে এখন বাবা চলে এসছে না, আর কোনো অসুবিধা হবে না। বাচ্চারা বলে, প্রমিস করো। সূর্য বলে, প্রমিস প্রমিস বলে বাচ্চাদের আবার জড়িয়ে ধরে। এটা দেখে বাড়ির সবাইও খুব খুশি হয়। রূপা বলে, জানো বাবা, রূপারা চেয়েছিল আমরা সবাই একসাথে থাকবো, আর সেটাই হয়েছে, থ্যাংক ইউ বাবা। সূর্য বলে, থাকবো তো বাবা, সবাই আমরা একসঙ্গে থাকবো, আর কখনো আমরা আলাদা হব না, কেমন? সূর্য বলে, কি দীপা, তাই তো? দীপা ডাক্তারবাবু বলে সূর্যের দিকে তাকিয়ে থাকে। তখন সূর্যকে বলে, দাদাই তুই আয় বৌদিদির কাছে, তোরা যা বোঝাপড়া করার করে নে, আমরা বরং যাই। দিয়ে জয় বাড়ির আর সমস্তরা সবাই ভেতরে চলে যায়। সেই সময় ওখানে আসে ইরা, বলে যে সূর্যের সাথে যা বোঝাপড়া হওয়ার আমার হবে, আমি সূর্যের ওয়াইফ। অন্য বলে, তুমি আবার এসেছো? ইরা বলে, কি ভেবেছিলেন আপনারা আমার হাজবেন্ডের কথা আমাকে না জানালে আমি কিছু জানতে পারবো না? ইরার হাতে একটা ফাইল আছে। লাবণ্য বলে, কোন অধিকারের কথা বলছো তুমি, এর এত সাহস হয় কি করে তোমার, বলে চিৎকার করে ওঠে। দীপা বলে, তোমার অধিকার তোমারই থাকবে। বলে, ডাক্তারবাবু একটু সুস্থ হয়েছেন, ওনাকে নিঃশ্বাস ফেলার সময়টুকু দাও। সূর্যের বাবা খুব রেগে যান, বলে, কিসের হাজবেন্ড তোমার? ওকে হাজবেন্ড বলে ওর গায়ে ছুরি রেখে তুমি এই বাড়িতে ঢুকেছো। সূর্যকে বলে, জানিস সূর্য কি করেছে? তোর মা আর আমার নামে ফলস কেস সাজিয়ে আমাদেরকে পুলিশের কাছে কমপ্লেন করেছিল আমাদের নামে। সূর্য শুনে একটু অবাক হয়। সবাই একে একে ইরার কথাগুলো বলতে থাকে সূর্যকে। ইরা কোনো একটা পেন ড্রাইভ খুঁজছিল, একজন বাইরের লোককে দাদা সাজিয়ে এনেছিল, সূর্যকে মারার চেষ্টা করেছিল, সমস্ত কথা বলতে থাকে। তখন ইরা বলে, না। লাবণ্য বলে, কি না বলছো তুমি, এতজন লোক কি মিথ্যে কথা বলছে? এদিকে বাচ্চারা আলোচনা করে যে এই আন্টিটা কেন এসেছে, তাহলে কি আবার মাকে দূরে সরিয়ে রাখবে? রূপা বলে, রূপার হিংসুকুটি তো ছোট, তাই রূপারা কিছু বলতে পারবে না, এগুলো বড়দের কথা। ইরা বলে, সূর্য তুমি এসব কথা বিশ্বাস করো না, ওরা আমাকে ভয় দেখিয়েছিল, ভয় দেখিয়ে এই সমস্ত কাজ করিয়েছিল, আমার কাছে কিছু করার ছিল না। উর্মি বলে, ইরা তোমার এই মেরে ফেলার হুমকিটা না খুব ফেক লাগে আমাকে, জানো তো, তাছাড়া আমাদের বাড়ির সবারও তাই মনে হয়। ইরা বলে, আচ্ছা ঠিক আছে, এগুলো না হয় মিথ্যে ছিল, কিন্তু সূর্যের জন্য আমার শরীরে যে গুলিটা লেগেছিল সেটা তো ফেক নয়, সেটা তো সত্যি। এই কথাটা তো কেউ উচ্চারণ করেনি, তখন সবাই কেন চুপ করেছিলেন বলে চিৎকার করতে থাকে আর কাঁদতে থাকে। ইরা সূর্যের হাত ধরে বলে, প্লিজ তুমি আমার কথাটা বিশ্বাস করো। বাড়ির লোকজন সূর্যকে বলে, কিছুতেই তুই বিশ্বাস করবি না। ইরা সূর্যের সামনে নাটক করতে থাকে, বলে, কোথায় যাব আমি, একটু আমার ব্যাপারটা ভেবে দেখো। ইরা বলে, দিদি যদি ডিভোর্সের পরও এখানে থাকতে পারে, আমি বিবাহিত তোমার স্ত্রী হয়ে কেন থাকতে পারি না? তখন সূর্যের বাবা বলে, খবরদার, তুমি বড় বৌমার সাথে তোমার তুলনা করতে যাবে না, বেরাও এখান থেকে, যাও, এসো। ইরা বলে, সূর্য তুমি এরপরেও কিচ্ছু বলবে না? সূর্য মুখটা ঘুরিয়ে নেয় আর চুপ করে দাঁড়িয়ে থাকে, যেন সূর্য ওকে পাত্তাই দিচ্ছে না, ও নিজের মতো বকছে, বকে যাক। এরপরে ইরা ধমকি দেয়, বেশ, আমার কাছে যখন কোনো রাস্তা নেই তখন আমাকে আইনের রাস্তায় নিতে হবে। এটা শুনে সবাই একটু ইরার দিকে তাকায়। ইরা বলে, কেউ আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবে না, তার প্রমাণও আমার কাছে আছে। সূর্য এই কাগজে নিজে সই করে সবকিছুর অধিকার আমাকে দিয়ে দিয়েছে। এটা শুনে তো সূর্য আর বাড়ির সবাই একটু অবাক হয়। ইরা তখন পেপারটা বাড়ির লোককে দেয়, জয় দেখে, জয়ের হাত থেকে সূর্য নিয়ে নেয়। সূর্য দেখতে থাকে, এরপরে দীপাও দেখে। দীপা বলে, এতে তো সত্যি দানপত্র লেখা আছে। দীপা বলে, আপনি ওকে সত্যি সবটা লিখে দিয়েছেন? সূর্য অবাক হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। লাবণ্য বলে, কই দেখি বলে লাবণ্য নিজে দেখতে থাকে। লাবণ্য বলে, মানি না তোমার এই সস্তার নাটক, এগুলো তুমি সেনগুপ্ত বাড়িতে দেখিও না, তোমাকে এতবার করে চলে যেতে বলা হচ্ছে, তোমার কি কোনো লজ্জা শরম নেই? নির্লজ্জের মতো কেন তুমি পড়ে আছো, বেরিয়ে যাও এখান থেকে এখনই। লাবণ্য বলে। সূর্যের বাবা বলে, তুমি যে এখনো এই বাড়িতে এই ছাদের তলায় দাঁড়িয়ে আছো না, সেটা শুধুমাত্র আমাদের দয়ায়, তোমার এতদিনে পুলিশের হাজতে জায়গা হয়ে যেত, অনেক হয়েছে, যাও এখন এখান থেকে, যাও বলে ওকে তাড়িয়ে দিতে থাকে। যেটা তুমি সূর্যকে বাঁচানোর কথা বলছো সেটা তুমি নিজের স্বার্থে করেছো, সূর্যকে বাঁচানোর জন্য নয়। ভালোবাসা কাকে বলে তুমি জানো? দীপা আর সূর্যের মধ্যে যেটা আছে সেটা ভালোবাসা, আর সেই ভালোবাসা পৃথিবীর কোনো আইন আদালত এখনো ভাঙতে পারেনি, তাই তুমিও পারবে না। আমার জন্য ওদের ডিভোর্সটা হয়েছিল, আর সেখানে আমি ওদের এক করব, সেখানে তোমার কোনো জায়গা নেই। দীপা তখন বলে, আমি একটা কথা বলতে চাই মা। দীপা বলে, ইরা আর ডাক্তারবাবুর যে বিয়ে হয়েছিল সেটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না, আমি তো নই। তারপর ইরাকে প্রশ্ন করে, আচ্ছা ইরা, ডাক্তারবাবু এই সইটা কখন করেছিলেন? না ডাক্তারবাবু ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা মেয়েদের ভবিষ্যতের কথা ভাববেন না এরকমটা কিন্তু উনি নন। তাহলে কি হসপিটালে সই করানোর আছিলাই তুমি? তখন ইরা বলে, ছি ছি দীপা দিচ্ছি, তুমি আমাকে এরকম ভাবতে পারলে?
তোমাকে আমি একটা কথা বলছি, কিছু মনে করো না। তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে বলে তুমি হয়তো জানো না বা ভুলে গেছো যে একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা কতটা গভীর হয়। সূর্যের বাবা বলে, থামো ইরা, তোমার এই নোংরা নাটক তুমি বন্ধ করো, আর এটা ভেবো না যে সূর্য তোমার এই নাটকে গলে যাবে। ইরা বলে, আমি কোনোভাবেই চাইনি, কিন্তু এইভাবে লিগালি এগোতে আপনারাই বাধ্য করছেন। ইরা সূর্যকে বলে, আমি কোনো ঝামেলাঝাটি অশান্তি না করেই তোমার সাথে সংসার করতে চেয়েছিলাম। বিশ্বাস করো, আমি এই বাড়ির ভাগ চাইতে আসিনি। লাবণ্য বলে, আমি শুধুমাত্র তোমার স্পর্ধাটা দেখে যাচ্ছি, এত বড় স্পর্ধা যে তুমি একটা ফলস পেপারে সূর্যের সাইন করিয়ে নিয়ে অধিকার এখানে স্থায়ী করতে এসেছো। ইরা বলে, আপনারা এটা প্রমাণ করে নিন যে এই সইটা নকল, এটা সম্পূর্ণ আসল সই। আপনারা যার জন্য তার সেটা প্রমাণ করার জন্য সবকিছু করতে পারেন, এক্সপার্টকে দিয়ে পরীক্ষা করিয়ে নিন। লাবণ্য বলে, তুমি ভালোই ভালোই বেরোবে না তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? এবার তো লাবণ্য রেগে গিয়ে ওকে চর মারতে গেলে সূর্য বলে, থামো মা। সূর্য বলে, ওকে প্লিজ মা, তুমি এইভাবে বলো না, সইটা তো আমি সত্যিই করেছি। ভিক্টর তিস্তাকে বলে, দাদা এটা কি বললো? দাদাই সইটা করেছে? তিস্তা বলে, আমি বিশ্বাস করতে পারছি না। এদিকে উর্মি আর জয় আলোচনা করতে থাকে, আবার আবার দিদি কষ্টের মধ্যে দিয়ে যাবে। দীপাও অবাক হয়ে যায়। ইরা বলে, তোমার সবকিছু মনে পড়ে গেছে সূর্য, সবকিছু? সূর্য ইরার দিকে তাকিয়ে থাকে। সূর্য বলে, মনে পড়েছে, কিন্তু সব মনে পড়েছে কিনা আমি বুঝতে পারছি না। দেখো, আমার মাথায় এখন যেটা চলছে তার মধ্যে কোনটা ইমাজিনেশন আর কোনটা বাস্তবে ঘটেছে আমি কিছু বুঝতে পারছি না। তবে এটা ঠিক, এতে কোনো ডাউট নেই যে ওই সাইনটা আমারই। আমার এটা মনে আছে যে আমার ইরার সাথে বিয়ে হয়েছিল। আমি এটাও মনে আছে যে আমি বলেছিলাম ইরার দায়িত্ব আমি নেব। যখন সেটা বলেছিলাম তখন সাইনটাও আমারই হবে, 100% শিওর। বলে, এটা হতে পারে না দাদাই, দেখ আমার মনে হয় এই মেয়েটা কোনো কিছুর একটা মিথ্যে সুযোগ নিয়েছে। মনে করার চেষ্টা কর না দাদাই, ভালো করে ভেবে দেখ। সূর্য বলে, ভালো করে ভেবে দেখেছি ভাই, যা বলছে ঠিক বলছে, কোনো ভুল নেই। তারপর ইরার কাছে যাই, বলে, তুমি ঠিক বলেছো। উর্মি বলে, বাহ 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 জয়, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। এই মেয়েটা এসে নিজের থাবা বসিয়েছে, আর তাতে সব থেকে বেশি ক্ষতিকার হলো দিদিরই। কোথায় ছিল সেই দিন সবাই? যে দিন বাড়িটা নিলামে উঠেছিল, যখন বাড়িটা নিলামে উঠেছিল তখন কোথায় ছিল এরা? আমার দিদির জন্য আমরা মাথার উপরে ছাদ খুঁজে পেয়েছিলাম, শুধুমাত্র আমার দিদির জন্য এই ছাদটা আমরা আবার ফিরে পেয়েছি। বাইরের মেয়ে এসে দিদির জীবনটা তছনছ করে দেবে, সেটা আমি কিছুতেই হতে দেবো না। সূর্যের বাবা বলে, তুই এগুলো কি করছিস? মেয়েটার ছলে পা দিচ্ছিস। দুষ্টের ছলের কিন্তু অভাব হয় না সূর্য। বা চুপ করে দাঁড়িয়ে থাকে। সূর্য বলে, দেখো বাবা, তুমি যেটা বলতে চাইছো আমি বুঝতে পারছি, কিন্তু ইরা আর আমার বিয়েটা তো সত্যি। দিবা অবাক হয়ে ডাক্তারের দিকে তাকায়, ডাক্তারবাবুর দিকে। সূর্য বলে, আমার অনেকটা দায়িত্ব আছে, আমি তো নিজের রেসপন্সিবিলিটি থেকে পিছু পা হতে পারবো না। সূর্য বলে যে, এটাও ঠিক দিবা, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু আজ থেকে তোমার আর আমার রাস্তা আলাদা। শুনে বাড়ির সবাই থমকে যায়, চুপ করে থাকে। সূর্য বলে, এটাও তো অস্বীকার করা যায় না যে তুমি আমার অতীত আর ইরা আমার বর্তমান। দিবা বলে, আপনি সত্যি মন থেকে ইরার সঙ্গে সংসার করতে চান? লাবণ্য বলে, আমরা এক্ষুনি সবাই মিলে একসাথে থাকার কত স্বপ্ন দেখলাম, কত কথা বললাম, তুমি এক ইয়েতে আমাদের সমস্ত স্বপ্ন নষ্ট করে দিলে, এক কথাতেই। সূর্য বলে, মা, আমি ইরাকে স্ত্রীর মর্যাদা দিতে চাই, কারণ আমি যদি ওকে একা ছেড়ে দিই কোথায় যাবে মেয়েটা? কোথায় যাবে মেয়েটা? তাই আমি ওকে একা ছেড়ে দিতে পারবো না। উর্মি বলে, তাহলে আমার দিদি কোথায় যাবে? সূর্য বলে, আমার আর তোমার দিদির রাস্তা তো অনেকদিন আগেই আলাদা হয়ে গেছে উর্মি। যতবার আমরা কাছে আসার চেষ্টা করি ততবারই দুজনের রাস্তা আলাদা হয়ে যায়। বা সূর্যের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, ও তো আমাকে ছাড়াই বাঁচতে শিখে গেছে। আর আমার সোনামা রূপামা ওরাও তো। তখন রূপা বলে, তুমি আবার আমাদেরকে ছেড়ে দেবে? না, রূপাটা আর তোমাকে বাবা বলে ডাকবে না। সূর্য বলে, কি দীপা, পারবে না আমাকে ছেড়ে থাকতে? লাবণ্য বলে, এখানে কি ড্রামা চলছে? ড্রামা? বলে, আর যে কোনো উপায় নেই মা, দীপাকে এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। তুমি প্লিজ ইরাকে কিছু বলো না, ওর তো কোনো দোষ নেই। বলে, বাহ, খুব ভালো, ঠিক আছে, দিদি যখন এই বাড়িতে থাকতে পারবে না আমিও থাকবো না। দীপা বলে, না বোন, তুই এটা করিস না, এতদিন তো তোরাও অনেক কষ্ট করেছিস, আমার জন্য তো তোরা দুজন আলাদা ছিলি বল। সবাই সূর্যকে বলতে থাকে, এতদিন পর আমরা আবার আনন্দে থাকবো, কত ভালো থাকবা, তুই বৌদিদিকে চলে যেতে বলছিস? জয় বলে, ছাড় না তিস্তা, কাকে কি বলছিস? যিনি আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি আমাদের দাদাই নয়, তিনি ডক্টর সূর্য সেনগুপ্ত। সূর্য চুপ করে দাঁড়িয়ে শোনে। জয় বলে, এ আমার দাদাই নয়, এর মেরুদণ্ডও সোজা নয়, না হলে এই সামান্য মেয়েটার ফাঁকাও যে ভয় পেয়ে যায়। সূর্য বলে, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, এখানে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। সূর্য বারবার এক কথাই বলতে থাকে। আর দীপা বলে, আচ্ছা বেশ, আপনি যা চাইছেন তাই হবে। সূর্যের বাবা বলে, এত সহজে তুই সবটা মেনে নিবি মা? দীপা বলে, আমার ভাগ্যে যদি তাই লেখা থাকে তাহলে তাই সই। সোনারূপা বলে, মা, তুমি আমাদের সাথে থাকবে না? তাহলে আমরাও এখানে থাকবো না, চলো আমরা ব্যাগ গুছিয়ে নিই। তখন দীপা বলে, না মা, তোমরা এখানেই থাকবে, তোমরা তো জানো যে তোমাদের মা বেশি দিন তোমাদেরকে ছেড়ে থাকতে পারবে না। সূর্যের বাবা বলে, লাবণ্য তুমি আটকাও। লাবণ্য বলে, না, একটা মেয়ের কাছে সব থেকে বেশি দামি তার আত্মসম্মান, আর সেটা খইয়ে তো বেঁচে থাকা যায় না, তাই না? তাই আমি ওকে আটকাবো না। কি জন্য তাকে আটকে রাখবো? কিসের দোহাই দিয়ে আমি তাকে বারবার আটকে রাখবো অপমানিত হওয়ার জন্য? আমি সেটা পারবো না। তার কাছে গিয়ে বলে, দীপা, তুমি নিজের মতো করে বাঁচবে, নিজের জন্য বাঁচবে, আর আমি তোমার সঙ্গে আছি সব সময়। দীপা বলে, আপনার এই আশীর্বাদের মর্যাদা আমি রাখবো মা, আমাকে অনেক বড় ডাক্তার হতে হবে, আমি বাঁচবো, আমি নিজের জন্য বাঁচবো।
সূর্য দীপার দিকে তাকায়, চুপ করে থাকে। দীপা বলে, আমি আজকে কথা দিচ্ছি, আমার মেয়েদের জন্য, আমার নিজের জন্য আমি বাঁচবো। দীপা চলে যায়। ইরা দীপাকে ডেকে বলে, জানোই তো দীপাদি, একই বাড়িতে দুজন বউ থাকতে পারে না, আর তোমার মেয়েরা এখানেই থাকবে, যেমনটা সূর্য চায়। তখন সূর্য বলে, ইরা ঘরে এসো একবার। এতে এতে সূর্য দীপার দিকে তাকিয়েই থাকে, দীপাও তাকিয়ে থাকে। দীপা চলে যায়, সূর্য তাকিয়েই থাকে। সূর্য ঘরে নিয়ে আসে, বলে, আজ থেকে তুমি এই ঘরেই থাকবে, তুমি থাকবে, বাচ্চাদেরকে দেখবে, ফ্যামিলির সাথে একটু অ্যাডজাস্ট করতে হবে, এই আর কি। সূর্য বলে, কি হলো, তুমি চুপ করে আছো? ইরা তো পুরো ভয়ে চুপ করে আছে দেখা যাচ্ছে। ইরা বলে, তুমি আমাকে এইভাবে মেনে নেবে? তখন সূর্য বলে, উচিত তো, না হলে আর কি করব বলো, তুমি তো আমার স্ত্রী, তোমার অধিকার আছে, কিন্তু সেটা কেড়ে নিতে পারি না। যাই হোক, আরেকটা কথা, আজকে তুমি বাড়িতেই থেকো, কোথাও বেরিও না। হ্যাঁ, প্রথম প্রথম অসুবিধা হবে, সবার সাথে মানিয়ে নিতে হবে, গুছিয়ে নিতে হবে, কিন্তু আস্তে আস্তে এভরিথিং উইল বি ফাইন। আমি তো তোমার পাশে থাকবো, আমি তো বলছি, সব ঠিক হয়ে যাবে। মনে মনে ভাবে। সূর্য একদম ইনিশিয়াল দিনগুলোর মতোই বিহেভিয়ার করছে, তাহলে কি ও শেষের দিনগুলো ভুলে গেছে? যা বারবার বলতে থাকে, সূর্য তোমার কি সবকিছু মনে পড়ে গেছে? সূর্য মুচকি হাসে, খুব রেগেও যায়। দেখে তো পুরো বোঝাই যাচ্ছে সূর্য পুরোটাই নাটক করছে। এদিকে হেসে হেসে ইরার সাথে কথা বলে। সূর্য বলে, না, ওই অ্যাক্সিডেন্টের আগে কিছুদিনের কথা আমার মনে নেই, অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো সেটাও মনে পড়ছে না। কি জানো তো, কে যেন আমাকে পেন ড্রাইভের কথা বলছিল, কে বলছিল, কেন বলছিল, আমার না একদম কিছু মনে পড়ছে না। এদিকে সূর্য মনে মনে ভাবতে থাকে ইরার সেই দিনগুলোর কথা, যে দিনগুলোতে ইরা সূর্যকে বলেছিল কোথায় পেন ড্রাইভটা, কোথায়। আর ইরার মারের আঘাতটাও সূর্যের সব কিছু মনে আছে। এগুলো ভাবতে থাকে সূর্য মনে মনে। আর এদিকে মুখে ইরার সাথে অভিনয় চালিয়ে যায়, তখনই তুমি সব কিছু আমার নামে দিলে, তোমার যদি কোনো বিপদ হয় তখন হবে, বিপদ হলে হবে, তুমি কিছু ভেবো না ইরা। আমার শুধু এইটুকু মনে আছে, আমরা দুজন বিয়ে করেছিলাম, আর এরপরে আমরা সংসারটাও গুছিয়ে করতে পারবো। সূর্য বলে, কি ব্যাপার, আমার এক্স ওয়াইফের বই শাড়ি এগুলো এখানে কেন? আমি এগুলো দেখতে চাই না, আমি এক কাজ করছি, এগুলো দীপান্বিতাকে দিয়ে আসছি। ইরা সূর্যকে ডাকলে সূর্য বলে, কেন ভাবছো এত ইরা, আমরা এখন থেকে একসঙ্গে এখানেই থাকবো তো, আমাদের ঘরে এগুলোর কোনো জায়গা নেই, আমি ওকে দিয়ে আসছি, পাশে আছি তোমার, তুমি চিন্তা করো না। সূর্য বলে, আমি বাড়ি ফিরে এসে একটু খাবো, আমার জন্য একটু রান্না করে রেখো কেমন? ইরা বলে, কি খাবে? যা খাই, গ্রিল চিকেন, স্ন্যাশ পটেটো, বয়েলড ভেজিটেবল, এগুলোই। ইরা বলে, কিন্তু আমি তো এত কিছু বানাতে। তখন সূর্য বলে, কেন, ইন্টারনেট আছে তো, আজকালকার দিনে তুমি ইন্টারনেটে যা সার্চ করবে তাই পাবে, একটু এগুলো আমার জন্য তৈরি করে রেখো। আসলে কি বলো তো, ছোটবেলাকার অভ্যেস, বাড়িতে এসে আমি যদি খাওয়ার না পাই না, আর আমার খুব খিদে পায়, আমার না খুব মাথা গরম হয়, তুমি একটু বানিয়ে রেখো কেমন? তোমাকে আমি রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ইরা, এসো এসো, এক্ষুনি এসো, রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি, বলে রিরাকে নিয়ে যায়। এদিকে দীপা দাদা বৌদির বাড়িতে আসে। দাদা বৌদি তো শুনে খুব মন খারাপ হয়। বৌদি বলে, আমি সূর্য ভালো হয়ে গেছে শুনে তার জন্য ক্ষীর বানিয়ে রেখেছিলাম কম মিষ্টি দিয়ে, আর ওনার মুখ দেখবো না, এগুলো সব ফেলে দেবো। ফেলে দিতে গেলে দীপা বাধা দেয়। দীপা বলে, একটু সময় দেবে তোমরা অন্তত সন্ধে অবধি একটু দাঁড়াও, ততক্ষণ অবধি ক্ষীরটুকু রেখে দাও, তারপর না হয় সবাই, মানে দাদা বৌদি আর কি, অবাক হয়ে দীপার দিকে তাকায়। তো কয়েকটা ঘন্টার ব্যাপার, এইটুকু সময় দেবে না? আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কি মনে হচ্ছে তোমার, সূর্যের করা এগুলো শুধুই নাটক, না অন্য কিছু? দেখতে পাবো আমরা আগামী এপিসোডে। ততক্ষণ ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে আগামীকালকে।